হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খতিয়ানের পার্ট 2। তো আমরা কিন্তু আসলে খতিয়ানের পার্ট 1-এ জাবেদা থেকে কিভাবে খতিয়ান করতে হয় ওই বিষয়গুলো কিন্তু আমরা একদম সরাসরি দেখেছি। এর পাশাপাশি তোমাদের জন্য কিছু হোমওয়ার্কও ছিল। তো আজকে আমরা এখানে যে বিষয়টা করব খেয়াল করো, এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান, এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, খেয়াল করো। ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে আতিক ট্রেডার্স এবং আতিক ট্রেডার্সের এখানে 3টা লেনদেন দেওয়া আছে, ঠিক আছে। তো এই 3টা লেনদেনের উপর ভিত্তি করে আমরা তৈরি করব কি বলতো, দেনাদার হিসাব তৈরি করব। ওকে, এখন তোমাদের এক্সামের মধ্যে যদি শুধুমাত্র বলে যে একটা হিসাব তৈরি করো, ধরো যে কই হিসাব তৈরি করো, বিক্রয় হিসাব তৈরি করো, কিন্তু তুমি কোন ছকটা অনুসরণ করবা? তুমি কি টি ছক অনুসরণ করবা নাকি চলমান জের ছক করবা? যদি কোনো কিছু স্পষ্টভাবে বলা না থাকে, তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো একটা ছক ফলো করতে পারো। তো আমরা আসলে এখানে তোমাদের জন্য 2টা ছকই দেখাবো, টি ছক দেখাবো এবং এর পাশাপাশি কি বলতো, তোমাদের জন্য চলমান যে জের ছক আছে ওইটাও দেখাবো। ওকে, 2টা ছকই কি তোমাদের জন্য আমরা এখানে দেখাবো। তো এবার খেয়াল করো, আমরা এখানে একদম ইজিলি দেখবো যে আমরা আসলে কিভাবে করতে পারি। এবং আমি কিন্তু তোমাদেরকে আরেকটা বিষয় বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে আমাদের গত লেকচারে বা গত ভিডিওতে আমরা জাবেদা থেকে কিভাবে খতিয়ান করতে হয় ওইটা দেখেছি, কিন্তু অনেক সময় এক্সামে সরাসরি লেনদেন থেকে কিভাবে খতিয়ান করতে হয় ওইটা আসে। সুতরাং আজকে আমরা দেখব যে কিভাবে লেনদেন থেকে আমরা সরাসরি কি করতে পারি, খতিয়ানটা করতে পারি। তো এটা হচ্ছে তোমার টি ছক। ওকে, টি ছক তুমি এখানে চাইলে উপরে লিখবে কি, প্রতিষ্ঠানের নাম লিখতে পারো যে আতিক ট্রেডার্স এর দেনাদার হিসাব, ব্যাখ্যা লিখতে পারো যে টি ছক। ওকে, টি ছক। ওকে, এখন এটা হচ্ছে টি ছকের গড়টা কিরকম হবে। তো একটা বিষয় আমি আবারও বলতেছি, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে হিসাবের ছকগুলো বা হিসাবের গড়গুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এজন্য বাসায় বারবার এই গড়গুলো অঙ্কন করতে হবে এবং গড়গুলো অঙ্কনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই পেন্সিল ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে কিন্তু তোমাকে আসলে হিসাব বিজ্ঞানের গড়গুলো অঙ্কন করতে হবে। কারণ এবার দেখো, আমি যদি তোমার দেখি, এখানে আমরা কোনো জাবেদা করব না, মানে জাবেদা করব কিন্তু লিখবো না, মনে মনে করার চেষ্টা করব, ঠিক আছে। তো যারা আসলে একদম ইনিশিয়াল পর্যায়ে আছো, তোমার যদি মনে হয় যে আমি আসলে জাবেদা ছাড়া খতিয়ানটা করতেই পারছি না, তাহলে তুমি এক্সামের সময় কি করবা, এক্সামের সময় তুমি জাবেদাটা মনে মনে ছোট করে পাশে লিখতে পারো। যদি তোমার মনে হয় যে জাবেদা ছাড়া খতিয়ান একদমই তুমি পারতেছো না, ঠিক আছে। আর যাদের কাছে মনে হচ্ছে যে না, আমি জাবেদাটা খুব বেশি এক্সপার্ট হয়ে গেছি, জাবেদা ছাড়াই খতিয়ান করতে পারবো, তাদের জন্য তো খুবই ভালো। চলো, বলছে বাকিতে পণ্য বিক্রয়, দেখা করো বাকিতে পণ্য বিক্রয়। আচ্ছা, তো বাকিতে পণ্য বিক্রয় জাবেদা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব কি বলতো ক্রেডিট। কত টাকা বলতো, 30,000 টাকা। এবার দেখো সেপ্টেম্বরের 1, তো দেখানো হচ্ছে 2017 সাল, 2017 সাল। আচ্ছা, সেপ্টেম্বরের 1 তারিখ। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা এটা ডেবিট পাশে কেন লিখলাম বলতো? ডেবিট পাশে লিখলাম এই জন্য, কারণ বাকিতে পণ্য বিক্রয়, এখানে দেনাদার হিসাবটা কি হচ্ছে, ডেবিট হচ্ছে। তো আমি কিন্তু একটা কথা বলছিলাম যে ডেবিট হবে নাকি ক্রেডিট হবে, ওইটা ডিপেন্ড করে কার উপর বলতো, টাইটেলের উপর, ঠিক না। তো দেনাদার হিসাব টাইটেল যেহেতু ডেবিট হচ্ছে, আমরা ডেবিট পাশে লিখবো, টাইটেল যদি ক্রেডিট হয় আমরা ক্রেডিট পাশে লিখবো। আচ্ছা, তো ডেবিট হচ্ছে তোমার এখানে বাকিতে পণ্য বিক্রয়, দেনাদার হিসাব ডেবিট হচ্ছে কত টাকা, 30,000 টাকা। তাহলে এখানে লিখবা 30,000 টাকা। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন এই জাবেদাতে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো বিবরণের ঘরে বসবে উল্টা নামটা, উল্টা হিসাবটা, বিপরীত হিসাবটা। তো এখানে দেনাদারের বিপরীতে কি আছে বলতো, বিক্রয় আছে, বিক্রয় হিসাব। ওকে, বিক্রয় হিসাব এখন হচ্ছে 30,000 টাকা। আচ্ছা, আস্তে আস্তে তোমরা কি সরাসরি করতে পারবা, প্রথম দিকে হয়তো বা কিছুটা কঠিন মনে হবে। ওকে, বারবার প্র্যাকটিস করতে হবে, অ্যাকাউন্টিং বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার।
হ্যাঁ, ধরো আমি যখন তোমাদের সময়ে ছিলাম 9-10-এ পড়তাম, এক একটা ম্যাথ শুরুর দিকে সলভ করতে আমার অনেক বেশি সময় লাগতো। ধরো একটা সৃজনশীল শেষ করার জন্য তুমি 20 মিনিট পাচ্ছ, 20 থেকে 22 মিনিট, কিন্তু আমার শুরুর দিকে 30, 35, 40 মিনিট লেগে যাইতো। কিন্তু ওইটাই আমি 2 বছর প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার আগে অর্থাৎ শেষের দিকে একটা সৃজনশীল সলভ করতে আমার 10 থেকে 12 মিনিট লাগতো। সুতরাং অ্যাকাউন্টিংটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। আমি তোমাকে অ্যাসিওর করতেছি, যত বেশি পারো প্র্যাকটিস করো, দেখবা তুমি তত বেশি এক্সপার্ট হয়ে যাবা এবং তোমার খুবই অল্প সময়ের মধ্যে সবগুলো বিষয় তুমি আনসার করতে পারবে। ওকে, এরপর সে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো 2000 টাকা। আচ্ছা বলো বলো তো, ফেরত আসলে বিক্রয় ফেরত, বিক্রয় ফেরতের জাবেদা কি? বিক্রয় ফেরতের জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট আর কি দেনাদার হিসাব ক্রেডিট। ওকে, তো যদি দেনাদার হিসাব ক্রেডিট হয় তাহলে আমরা এই ক্রেডিট পাশে লিখবো। তো 2017 সাল সেপ্টেম্বরের 5। আচ্ছা, তাহলে এখানে তোমার দেনাদার হিসাব কি ক্রেডিট, কত টাকা? 2000 টাকা। তাহলে এই জাবেদায় দেনাদারের বিপরীতে কে আছে? বিপরীতে আছে বিক্রয় ফেরত হিসাব। বিক্রয় ফেরত হিসাব। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার খেয়াল করো, দেনাদার থেকে প্রাপ্তি। আচ্ছা বলতো, দেনাদার থেকে যদি আমি টাকা পাই ওটা যাবে তো হচ্ছে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানে দেনাদার যদি ক্রেডিট হই আমরা কি ক্রেডিট পাশে লিখবো সেপ্টেম্বরের 12। আচ্ছা, তো যদি দেনাদার ক্রেডিট হই তাহলে এর বিপরীতে কে থাকে? এর বিপরীতে থাকে তোমার নগদান হিসাব। তো লেখো নগদান হিসাব। কত টাকা বলো তো? এখানে 10,000 টাকা। এই হচ্ছে আমার 10,000 টাকা। ওকে, এবার আমাদের সবগুলো লেনদেন পোস্টিং করা শেষ। তো পোস্টিং করার পর আমরা কি করবো বলতো? পোস্টিং করার পর আমরা ব্যালেন্সিং করব। তো টি ছকের ক্ষেত্রে ব্যালেন্সিং করার নিয়ম কি? টি ছকের ক্ষেত্রে ব্যালেন্সিং করার নিয়ম হচ্ছে তুমি এখানে দাগ দাও, সেমভাবে এই দাগগুলো এখানে দাও। আচ্ছা, তো এবার হিসাব করো কোন পাশে বেশি। এই পাশে হচ্ছে 30,000 আর এই পাশে 10 আর 2 কত? 12। তো যেহেতু 30,000 বেশি, যেই পাশের টাকার অঙ্কটা বেশি হবে ওইটাই আমরা দুই পাশে বসাবো। ওকে, তাহলে 30,000 আমরা দুই পাশে বসাচ্ছি, 30,000 এখানে, আবার এখানে হচ্ছে আমার 30,000। ওকে, আচ্ছা, এবার যেই পাশে কম আছে দেখো তো বলতো, এখানে আছে 10 আর 2 12,000 টাকা। তো 30,000 হতে চাইলে আর কম আছে কত? আর কম আছে 18,000। তো এখানে লিখো তুমি 18,000 টাকা। তো যেই টাকাটা কম আছে ওইটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি। ওকে, ব্যালেন্স সিডি। আচ্ছা, এবং ওইটা হচ্ছে ওই মাসের সর্বশেষ তারিখ, সেপ্টেম্বরের 30 তারিখ হচ্ছে কি সর্বশেষ তারিখ। এই ব্যালেন্স সিডিটা পরবর্তী মাসে গিয়ে হবে ব্যালেন্স বিডি। 2017 সাল সেপ্টেম্বরের পরে কি অক্টোবর, অক্টোবরের 1 হবে ব্যালেন্স বিডি। তাহলে ব্যালেন্স বিডি হচ্ছে এখানে সিডির টাকাটা বসবে 18,000 টাকা। এই হচ্ছে আমাদের ব্যালেন্সিং করাও শেষ। ওকে, তো যারা আসলে মনে করতেছো যে আমি আসলে সরাসরি লেনদেন থেকে বুঝি নাই, তাদের জন্য আমি আরেকটু ইজি করার জন্য বিষয়টাকে আমি লেনদেনগুলোর জাবেদা করতেছি, শুধুমাত্র তাদের জন্য যারা আসলে সরাসরি লেনদেন থেকে বিষয়টা বুঝতে পারো নাই। ওকে, আমি পাশে জাবেদাটা করতেছি, খেয়াল করো। দেখো এখানে তোমার লেনদেন হচ্ছে তোমার 3টা না, তো 3টা ঘর করলাম। আচ্ছা, তো প্রথম হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় 30,000। তাহলে বাকিতে পণ্য বিক্রয় 30,000 হলে যাবে তো হচ্ছে তোমার দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট 30,000। ওকে, আর বিক্রয় হিসাব ক্রেডিট 30,000। ওকে, তারপরে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো 2,000। আচ্ছা, যদি ফেরত আসে তাহলে যাবে তো কি বলতো, বিক্রয় হচ্ছে ক্রেডিট আর বিক্রয় ফেরত কি বিক্রয় ফেরত ডেবিট।
তাহলে বিক্রয় ফেরত হিসাব ডেবিট 2000 টাকা। আর দেখো তোমার তুমি যদি দাঁড়ে বা বাকিতে বিক্রয় করো তাহলে তোমার দেনাদার কি হয়, বৃদ্ধি পায়, মানে ডেবিট হয়। তো দাঁড়ে বিক্রয় করলে দেনাদার ডেবিট, আর বিক্রয় ফেরত আসলে কি, দেনাদার ক্রেডিট। দেনাদার হিসাব ক্রেডিট 2000। আচ্ছা, তারপর বলছে দেনাদার হতে প্রাপ্তি। আচ্ছা, তুমি যদি দেনাদার থেকে পাও তাহলে তোমার নগদ টাকা বাড়বে, তাহলে নগদান হিসাব ডেবিট। কত টাকা বলো তো, 10,000 টাকা। আচ্ছা, আর তুমি যখন দেনাদার থেকে নগদ টাকা পেয়ে যাবা তোমার দেনাদার কমে যাবে, তাহলে দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ক্রেডিট 10,000 টাকা। ওকে, দেখো খুব ইজি। এখন আমরা এই জাবেদাগুলো থেকে ওইগুলো একটু করার চেষ্টা করি। খেয়াল করো, দেখো সেম বিষয়টাকে একটু খেয়াল করো। এখানে প্রথম হচ্ছে আমরা তৈরি করতেছি কি, আমরা তৈরি করতেছি দেনাদার হিসাব, ঠিক না? দেনাদার হিসাব, এটা হচ্ছে আমাদের কি, আমাদের খতিয়ানের টাইটেল। তো টাইটেল অনুসারে ডেবিট ক্রেডিট হবে, টাইটেল অনুসারে কি ডেবিট ক্রেডিট হবে, টাইটেল অনুসারে কি হবে, টাকার অঙ্কটা হবে। এবার খেয়াল করো, এখানে আছে দেনাদার হিসাব, তাহলে এটা কি আছে বলতো, ডেবিট। কত টাকা, 30,000 টাকা। তো তোমার দেনাদার হিসাব যেহেতু টাইটেল আছে ডেবিটে, আমরা কোন পাশে লিখবো, আমরা ডেবিট পাশে লিখবো। ওকে, তো ডেবিট পাশে লিখলাম 2017 সাল সেপ্টেম্বরের 1 তারিখ। আচ্ছা, তারপর টাকা কত, টাকা হচ্ছে 30,000, এটাও লিখলাম। তারপরে এই যে তোমার বিবরণে করে কি লিখবো, বিপরীত হিসাবে কে আছে। তাহলে খেয়াল করো তো, এখানে তোমার দেনাদারের বিপরীত হিসাবটা কে আছে, বিক্রয় হিসাব। তাহলে আমরা বিবরণে করে কি লিখবো বলতো, বিক্রয় হিসাবটা আমরা লিখবো। ওকে, এবার খেয়াল করো, এখানে আমার দেনাদার কি হয়েছে বলতো, এখানে আমার দেনাদার হয়েছে ক্রেডিট। তাহলে এখানে দেনাদার ক্রেডিট হইলে এখানে টাকা আছে কত, এখানে টাকা আছে 2000। আচ্ছা, তাহলে ক্রেডিট হইলে যেহেতু আমার দেনাদার ক্রেডিট মানে টাইটেল ক্রেডিট, আমরা যাব কোন পাশে, আমরা যাব ক্রেডিট পাশে। তাহলে লিখলাম 2017 সাল সেপ্টেম্বরের 5। আচ্ছা, এখন আমরা এখানে লিখলাম 2000 টাকা, যদিও এটা তোমরা এটার বরাবর হবে, ঠিক আছে, এই 2000টা হচ্ছে বিক্রয় ফেরতের বরাবর হবে। ওকে, আচ্ছা 2000 টাকা। এবার তুমি খেয়াল করো তো একটু, এই দেনাদারের বিপরীতে কি আছে, বিপরীতে আছে বিক্রয় ফেরত হিসাব। সুতরাং এখানে হবে বিক্রয় ফেরত হিসাব। বিষয়টা ক্লিয়ার, বিবরণের গড়ে হবে বিপরীত হিসাবটা। ওকে, এবার খেয়াল করো, এখানে আমার দেনাদার কি হয়েছে বলো তো, এখানে আমার দেনাদার হয়েছে ক্রেডিট। তো যদি দেনাদার ক্রেডিট হয় কত টাকা, 10,000 টাকা, তাহলে আমরা লিখবো কোন পাশে, আমরা লিখবো ক্রেডিট পাশে। ওকে, তো ক্রেডিট পাশে লিখলে দেখো এখানে হচ্ছে আমার 10,000 হইলো, ক্রেডিট পাশে লিখলাম, সেপ্টেম্বরের 12 তারিখ সব কিছু লিখলাম। আর এর বিপরীতে আছে কি বলতো, এর বিপরীতে আছে নগদান হিসাব। তাহলে আমরা এখানে লিখবো কি বলতো, নগদান হিসাব। কত টাকা বলতো, 10,000 টাকা। আমাদের পোস্টিং করা শেষ, তারপর আমরা কি করছিলাম বলতো, ব্যালেন্সিং করছিলাম। ব্যালেন্সিং করার নিয়মটা কি, তুমি দুই পাশে দেখবা যে কোন পাশে টাকার অঙ্কটা বেশি। তো ডেবিট সাইডে আছে কত, 30,000, আর ক্রেডিট সাইডে ছিল 2 আর 10 মিলে কত, 12,000। তাহলে 12 আর 30-এর মধ্যে বড় কে, বড় হচ্ছে 30। তাহলে যে বড় থাকবে ওইটা তুমি দুই পাশে লিখবা, যে 30,000 30,000। লিখার পরে দেখো তো এখানে আছে 12,000, 2 আর 10 মিলে কত, 12। 30,000 হইতে চাইলে আর লাগে কত, 30,000 হইতে চাইলে আরো লাগবে তোমার 18,000 টাকা। তো এই 18,000 টাকার নাম দিবা কি বলতো, নাম দিবা ব্যালেন্স সিডি। ওকে, আর এই ব্যালেন্স সিডিটা দেখো, এটা ছিল সেপ্টেম্বর মাস, অক্টোবর মাসের 1 তারিখে, মানে পরবর্তী মাসের 1 তারিখে হয়ে যাবে কি ব্যালেন্স বিডি 18,000 টাকা। এই হচ্ছে আমার ব্যালেন্সিং করা শেষ। ওকে, এবার এই সেই অঙ্কটা আমি এখন চলমান জের ছকে করব। তোমাকে কিন্তু দুইটা ছকে আসলে প্র্যাকটিস করতে হবে, কারণ পরীক্ষায় কখন কোনটা আসবে তুমি কিন্তু আসলে জানো না। অনেক সময় বলে দেই যে টি ছক অনুসারে করো, অনেক সময় বলে দিই চলমান জের ছক অনুসারে করো। এজন্য প্রত্যেকটা বিষয় সম্পর্কে
তোমার কিন্তু একটা ভালো রকম আইডিয়া থাকতে হবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে দেনাদার হিসাব ব্যাখ্যা লিখতে পারো চলমান জের ছক অনুযায়ী। ঠিক আছে, চলমান জের ছক অনুযায়ী। ওকে, এবার খেয়াল করো, আমাদের ছিল 2017 সাল। ওকে, দেখো এই যে এটা ছিল না আমাদের, দেখো 2017 সালে আমার দেনাদার হিসাব কি হয়েছে, ডেবিট হয়েছে কত টাকা, 30,000 টাকা। বিপরীতে কে ছিল, বিক্রয় হিসাব। সেপ্টেম্বরের 1-5-12। ওকে, দেখো সেপ্টেম্বরের 1, সেপ্টেম্বরের 5, সেপ্টেম্বরের 12। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা ফার্স্ট লেনদেনটা কি ছিল, দেনাদারের নিকট বিক্রয় 30,000 টাকা। তাহলে এটার লেনদেনের জাবেদা ছিল কি, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব কি ছিল বলতো, ক্রেডিট। এখন যদি দেনাদার ডেবিট হয় তাহলে আমরা ডেবিট পাশে লিখবো, কিন্তু বিবরণে করে কে হবে, বিপরীত নাম। তাহলে বিপরীত নাম কি, বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। ওকে, এখন আমি বিক্রি করছিলাম কত বলতো, 30,000 টাকা। তাহলে ওই জাবেদার মধ্যে দেনাদার হিসাব কি হয়েছিল, ডেবিট হয়েছিল। তাহলে ডেবিট হইলে ডেবিট করে বসবে কত, 30,000। ওকে, সেপ্টেম্বরের 5-এর জাবেদা ছিল যে বিক্রিকৃত পণ্য ফেরত আসছে কত, 2,000 টাকা। যদি ফেরত আসে বিক্রিকৃত পণ্য, তাহলে জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট, আর কি দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানে দেনাদার হিসাব কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে কত টাকা, 2,000 টাকা। তাহলে এখানে বসে দিবা ক্রেডিট পাশে কত, 2,000। বিপরীত হিসাবে নামটা কি হবে, বিক্রয় ফেরত হিসাব, বিক্রয় ফেরত হিসাব। ওকে, আচ্ছা, এরপরে সেপ্টেম্বরের 12 তারিখের যে লেনদেন ছিল, যে দেনাদার থেকে নগদে প্রাপ্তি 10,000 টাকা। তুমি যদি নগদে পাও তাহলে যাবে তো হচ্ছে নগদান হিসাব ডেবিট, আর কি দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানেও দেনাদার কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে। তাহলে ক্রেডিট হলে বসবে কোন পাশে, বসবে আমার ক্রেডিট পাশে, বসবে 10,000 টাকা। তাহলে এর বিপরীত হিসাবটা কি ছিল, হিসাবটা ছিল আমার নগদান হিসাব। ওকে, নগদান হিসাব। আচ্ছা, এখন আমরা পোস্টিং করা শেষ, এখন আমরা কি করব, ব্যালেন্সিং করব। তাহলে খেয়াল করো ব্যালেন্সিং কিভাবে করব আমরা। দেখো, ধরো শুরুতে আমার কাছে কোনো টাকাই ছিল না, তাহলে আমাকে একজন 30,000 টাকা দিয়েছে। ধরো হচ্ছে ডেবিট মানে দিয়েছে, ক্রেডিট মানে কি নিয়ে গেছে। তো যদি আমাকে 30,000 টাকা দেই, তাহলে আমার কাছে এখন আসবে কত, 30,000 টাকা। কারণ আমার কাছে 30,000 টাকা আছে, একজন আমার থেকে 2,000 টাকা নিয়ে গেছে, আর থাকবে কত, 28,000 টাকা। আমার কাছে 28,000 টাকা আছে, একজন আমার থেকে নিয়ে নিছে কত, 10,000 টাকা। তাহলে আমার আর আছে কত, আর আছে 18,000 টাকা। তাহলে এই হচ্ছে চলমান জের ছক অনুসারে আমাদের খতিয়ান প্রস্তুত। এখন আমরা জানবো সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ানের মধ্যে মূল পার্থক্যের জায়গাটা আসলে কোথায়। দেখো, পার্ট 1-এর ভিডিওতে আমরা যে খতিয়ানটা করলাম, বা একটু আগে আমরা যেই দেনাদার হিসাবটা তৈরি করলাম, এগুলো হচ্ছে আমার সাধারণ খতিয়ান। তাহলে সহকারী খতিয়ানটা কি আমরা একটু বুঝে আসি। এর আগে একটু বুঝি, দেখো আমি যদি বলি যে তোমার দেনাদার হিসাব, হ্যাঁ, অথবা আমি বললাম কি বলতো পাওনাদার হিসাব, যাই বলি না কেন একটু খেয়াল করো, এখানে কিন্তু দেনাদার বলতে শুধুমাত্র একজন দেনাদার না, এই দেনাদার হিসাব মানে হচ্ছে বিবিধ দেনাদার হিসাব। কি বলতো, বিবিধ দেনাদার হিসাব, তার মানে হচ্ছে এখানে অনেকগুলা দেনাদার আছে। ধরো আমি যদি কারো নিকট বাকিতে বিক্রয় করি, সে কি আমার একজন দেনাদার, ঠিক না। এখন বলতো একটা ব্যবসা কি শুধুমাত্র একজনের নিকট বাকিতে বিক্রি করে, না, অনেকগুলা ব্যক্তির নিকট, অনেকগুলা প্রতিষ্ঠানের নিকট কি করে, বাকিতে বিক্রয় করে। তার মানে আমার অনেকগুলো কি দেনাদার থাকতে পারে। তো একইভাবে আমার তো অনেকগুলা পাওনাদারও থাকতে পারে, ঠিক না। তো ব্যবসার মধ্যে যদি মালিক জানতে চায় যে আমার আসলে কত টাকার দেনাদার আছে, আমি শুধুমাত্র ওইটা জানতে চাই, সে শুধুমাত্র কি বিবিধ দেনাদার কত টাকা ওইটা যদি জানতে চাই, তাহলে ওর নাম হচ্ছে কি মূল খতিয়ান অথবা সাধারণ খতিয়ান, সাধারণ খতিয়ান। ওকে, আচ্ছা, অথবা একইভাবে মালিক যদি জানতে চায় যে আমার ব্যবসার মধ্যে আসলে কত টাকার পাওনাদার আছে, তাহলে এটা হচ্ছে কি আমার মূল খতিয়ান বা সাধারণ খতিয়ান। আচ্ছা, এখন ধরো একটা ব্যবসার মধ্যে তোমার দেনাদার আছে 5টা,
ধরো একটা ব্যবসার মধ্যে কি দেনাদার আছে 5টা। হ্যাঁ, এখন সে জানতে চায় যে প্রত্যেকটা দেনাদারের নিকট আমি কত টাকা চাই। ধরো এখানে আমি এক্সাম্পল দিয়েছি 2টার। ধরো আমার একটা ব্যবসা, ধরো নাম হচ্ছে তোমার ইমরান এন্টারপ্রাইজ। ওকে, এন্টারপ্রাইজ। এই যে আমার একটা ব্যবসা আছে, এই ব্যবসার মধ্যে ধরো তোমার দেনাদার আছে 2জন, একজন হচ্ছে রাজীব স্টোর্স, একজন কি রাকি ট্রেডার্স। এখন আমি যখন আসলে জানতে চাচ্ছি আমার দেনাদার হিসাবটা কত টাকা, তার মানে আমি জানতে চাচ্ছি এই যে রাজীব স্টোর্স আর রাকি ট্রেডার্স কাছ থেকে মিলিয়ে আমি কত টাকা পাই। কিন্তু অনেক সময় ব্যবসা তো জানতে চাই যে ওই ব্যক্তির নিকট আমি কত টাকা চাই। অনেক সময় তোমার জানতে মনে হয় না যে হ্যাঁ বুঝতে পারলাম যে আমার দেনাদারে 1 লক্ষ টাকা আছে, কিন্তু কার কাছ থেকে আমি কত টাকা পাই ওটা কি আমার নির্ণয় করা খুব প্রয়োজন না? তো এই জন্য আমি প্রত্যেকটা ব্যক্তির নামে, প্রত্যেকটা হিসাবের নামে, দেখো প্রত্যেকটা দেনাদারের নামে যদি আমি একটা একটা করে খতিয়ান তৈরি করি যে ওই রাজীব স্টোর্স থেকে আমি কত টাকা পাই, ওই রাকি স্টোর্স থেকে আমি কত টাকা পাই, যদি প্রত্যেকটা ব্যক্তির নামে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের নামে আমি আলাদা আলাদা করে হিসাব করি, এর নাম হচ্ছে আমার সহকারী খতিয়ান বা সাবসিডিয়ারি লেজার। সেমভাবে ধরো যে আমার অনেকগুলো পাওনাদার আছে, তো আমি জানতে চাই যে আসলে কোন প্রতিষ্ঠান বা কোন ব্যক্তি আমার নিকট কত টাকা পাবে। ধরো যে আমি জানতে চাচ্ছি খান অ্যান্ড সন্স, সে আমার কি একজন পাওনাদার, সে আমার থেকে কত টাকা পাবে। অথবা মনিকা এন্টারপ্রাইজ, সে আমার থেকে কত টাকা পাবে। তো এর জন্য আমি প্রত্যেকটা ব্যক্তির নামে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের নামে যদি একটা স্বতন্ত্র হিসাব তৈরি করি, একটা আলাদা আলাদা হিসাব তৈরি করি, তাহলে এর নাম হচ্ছে কি আমার সহকারী খতিয়ান। আর সবগুলো দেনাদার মিলিয়ে, সবগুলো ধরো যে রাজীব স্টোর্স, রাকি ট্রেডার্স, আরও যত আমার দেনাদার আছে সবাইকে মিলিয়ে যদি একটা হিসাব তৈরি করি, এটা হচ্ছে বিবিধ দেনাদার হিসাব, এটা হচ্ছে আমার সাধারণ খতিয়ান অথবা মূল খতিয়ান। ওকে, তো এই প্রশ্নটার দিকে একটু খেয়াল করো। এই প্রশ্নটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের একটা প্রশ্ন, এবং এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল নম্বর 2। ওকে, তো এখান থেকে আমরা আসলে যে বিষয়গুলো শিখবো, এটা হচ্ছে প্রথমত শিখবো যে কিভাবে একটা সাধারণ খতিয়ান তৈরি করতে হয়, এটা আমরা ইতিমধ্যে জানি। ধরো আমরা এখান থেকে কি তৈরি করব, পাওনাদার হিসাব, যে কোনো ছক আমরা কি করতে পারি, অনুসরণ করতে পারি। ওকে, তারপর এখান থেকে আমরা শিখবো যে আমরা কিভাবে সহকারী খতিয়ানটা এখান থেকে তৈরি করতে পারি। তো আমরা চলো একটু দেখি। প্রথম হচ্ছে ফারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট থেকে প্রতি 50 কেজির বস্তা 2500 টাকা করে 50 বস্তা মিনিকেট চাল কই। তো প্রথমত হচ্ছে আমি কতটা বস্তা কিনছি, আমি বস্তা কিনছি কইটা বলো তো 50 বস্তা, 50টা বস্তা কিনছি। প্রতিটা বস্তার দাম কত, 2500 টাকা। আচ্ছা, তো আমাকে বের করতে হবে আমি কত টাকার পণ্য কই করছি। তাহলে খেয়াল করো, আমি যদি বের করতে চাই, দেখো একটু এখানে তোমার 2500 ইন্টু 50 বস্তা, তাহলে তোমার দাম বের হবে কত বললো তো, 2500 ইন্টু 50, 1,25,000 টাকা। আচ্ছা, 1,25,000 টাকার উপর কারবারি বাট্টা কত পার্সেন্ট, 3%। তো আমরা কিন্তু সবাই জানি যে কারবারি বাট্টাটা একেবারেই কি বাদ করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে 1,25,000-এর 3% হবে 3,750, 3,750। তাহলে এখানে বাদ করে দিলে আমার বের হবে কত, 1,21,250 টাকা। এটা হচ্ছে আমার এই যে এখানে। তাহলে এখানে আমি লিখবো, এখানে এখান থেকে আমি মোট কই করছি কত বলতো, 1,25,250 টাকা হচ্ছে আমার এখানে কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে কয়ের পরিমাণ বা কত টাকা আমি আসলে কই করলাম। তারপরে ইরফান ট্রেডার্সের নিকট থেকে প্রতি কেজি 105 টাকা করে 200 কেজি চাল কই, কারবারি বাট্টা কত 5%। তাহলে বের করো 105 টাকা করে 200 কেজি, ঠিক না? তাহলে 105 ইন্টু 200 কত আসবে বলো তো, 105 ইন্টু 200 21,000 টাকা। তাহলে এটার উপর বাট্টা কত, বাট্টা হচ্ছে আমার 5% ইন্টু 5, তাহলে 1050। যদি আমি 1050 বাদ দিই তাহলে আমার আসবে
19,950 টাকা। তার মানে এখানে যে ইরফান ট্রেডার্স এখানে হবে আমার 19,950 টাকা, ঠিক না? 19,950 টাকা। ওকে, আমরা এখানে সবগুলো লিখে রাখতেছি যাতে আমাদের অঙ্কটা করতে একটু সুবিধা হয়, ঠিক আছে? তো সবগুলো এগুলো সবার আগে বের করে ফেলবা, ঠিক আছে? আসলে কত টাকার পণ্য আমরা কিনলাম। তারপরে বলতেছে ফারহান এন্ড ব্রাদার্সকে 5 বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত পাঠানো হলো। এখন কথা হচ্ছে 5 বস্তা চালের দাম কত? তাহলে এক বস্তা চালের দাম কত ছিল? 2,500 টাকা। তাহলে 5 বস্তা চালের দাম হবে কত বলো তো? 5 ইন্টু 2,500, তাহলে হচ্ছে আমার 12,500। তাহলে এইটার উপর আবার ওই যে তুমি যখন পণ্য ক্রয় করার সময় যেভাবে বাট্টা হয়েছে, পণ্য ফেরত দিলে কি সেম ওই বাট্টার টাকাটা বাদ দিতে হবে। তাহলে বাট্টা ছিল 3% না, এখানে এই যে 3% বাট্টা ছিল, 3% করলে হবে আমার 375 টাকা। তো 375 টাকা বাদ দাও, বাদ দিলে আমার এখানে বের হবে 12,500 থেকে 375 12,125। তাহলে এখানে দেখো যে 5 বস্তা চালের দাম হচ্ছে কত আমার? 12,125। তারপর হচ্ছে 20 কেজি ডাল। এই যে আমরা যে ডাল কিনছিলাম না, অবশ্যই এটা এই যে ইরফান টেরেস, এখানে আসলে চাল হবে না, এখানে হবে তোমার ডাল, ঠিক আছে? ভুলে এখানে চাল হয়ে গেছে, এটা হবে অ্যাকচুয়ালি ডাল। ডাল কিনছিলাম, ওকে। তাহলে ওই ডালটা 20 কেজির ডাল আমরা কি দিয়েছি বলতো? ফেরত দিছি। তাহলে 20 কেজি ডালের দাম ছিল কয়টা বলতো? প্রতি কেজি 105 টাকা করে। তাহলে দেখো 20 ইন্টু 105, টাকাটা হবে আমার 20 ইন্টু 105 2100 টাকা, ওকে। আচ্ছা, তাহলে 2100 টাকার তোমার এখানে বারটা কত? 5% না? 2100 টাকার 5% হবে 105। 105 মাইনাস দাও, তাহলে 105 টাকা মাইনাস দিলে হবে আমার 2100 থেকে 105 মাইনাস 1995 টাকা। তাহলে আমার এই যে 20 কেজি দাম হয়েছে কত বলতো? 1995 টাকা। এখন আমরা কিন্তু সবগুলো টাকার অঙ্কগুলো আমরা একটু আগে বের করে ফেলবো, তারপরে আমরা সরাসরি কি খতিয়ানে চলে যাব। তাহলে তোমার জন্য খতিয়ানটা করা খুব বেশি ইজিয়ার হবে, ওকে। এটা হচ্ছে আমার কি বলতো? এটা হচ্ছে আমার পাওনাদার হিসাব, ওকে। তো এই পাওনাদার হিসাবটা হচ্ছে কি আমার সাধারণ খতিয়ান, ওকে। এবার খেয়াল করো, সর্বপ্রথম আমরা দেখবো এটা কত সাল ছিল। সাল ছিল কিন্তু 2017 সাল, সেপ্টেম্বরের 1, 5, 12, 18 লিখো 2017 সাল। এখানে আমি চলমান জের ছকে করতেছি, কি বলতো? চলমান জের ছকে করতেছি, যেহেতু কোনো কিছু বলা নাই, তুমি চাইলে টি ছকেও করতে পারো, কোনো সমস্যা নেই, ওকে। তো সেপ্টেম্বরের দেখো, সেপ্টেম্বরের 1, 5, 12, 18 এগুলো লিখে ফেলি। 1, 5, 12, 18। খেয়াল করো, প্রথম লেনদেনটা ছিল কি বাকিতে। এখন বলছে বাকিতে কিভাবে বুঝতে পারলাম? কারণ প্রতিষ্ঠানের নাম আছে, আর প্রতিষ্ঠানের নাম আছে মানে কি ওই লেনদেনটা বাকিতে ধরে নিতে হবে। তাহলে বাকিতে পণ্য ক্রয় করলে যাবে হচ্ছে কি ক্রয় হিসাব ডেবিট, আর কি পাওনাদার হিসাব ক্রেডিট। কত টাকা? 1,25,250 টাকা, ঠিক না? 1,25,000 না, এটা হচ্ছে 1,21,000, ওকে। এখানে মিস্টেক হয়েছে একটা। এই দেখো আমরা যে বের করলাম না, বের করার পর আসলে হয়েছিল কত? 1,21,250। এখন হচ্ছে 1,21,250 হবে, ওকে। এটা মিস্টেক ছিল এখানে। তাহলে এটা আসলে মেইন জাবেদাটা কি? মেইন জাবেদাটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, আর কি পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে যদি আমার পাওনাদার হিসাব ক্রেডিট হই, তাহলে টাকাটা বসবে কোন পাশে? টাকাটা বসবে ক্রেডিট পাশে। কত টাকা? 1,21,250। তো ক্রেডিট পাশে বসাও 1,21,250, ওকে। এখন বিবরণে বসবে কি বিপরীত হিসাব। তাহলে ক্রয় হিসাব ডেবিট, আর কি পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এই পাওনাদারের বিপরীতে কে আছে? পাওনাদারের বিপরীতে আছে ক্রয় হিসাব। এখন হবে ক্রয় হিসাব। তাহলে এটা হয়ে গেল। তারপরে
সেপ্টেম্বরের 5 ইরফান ট্রেডার্সের নিকট থেকে প্রতি কেজি 105 টাকা দরে। এখানে সেম বাকিতে কই, তাহলে বাকিতে কই করলে কি যাবে তো সেম, কই হিসাব ডেবিট আর কি পাওনাদার হিসাব ক্রেডিট। কত টাকা? 19,950। তাহলে এখানেও আমার পাওনাদার কি হবে? ক্রেডিট হবে 19,950, ঠিক আছে না? 19,950। আচ্ছা, তারপর এখানেও আমার সেম কই হিসাব হবে, উল্টা হিসাব কই হিসাব। ওকে, তারপরে সেপ্টেম্বরের 12 ফেরত প্রদান। ফেরত দিলে যাবে থেকে বলতো, দেখো কই করলে কই হিসাব কি? কই হিসাব ডেবিট, আর ফেরত দিলে কই হিসাব কি হবে? কই হিসাব হবে ক্রেডিট। আর কয়ের সাথে বাকিতে থেকে সম্পর্ক পাওনাদার। যখন তুমি কই করবা তখন আসলে কি হয়? পাওনাদার বৃদ্ধি পায়, আর পাওনাদার বৃদ্ধি পেলে কি হয়? পাওনাদারটা ডেবিট হয়। তো যখন কই ফেরত আসবে তখন কি হবে? পাওনাদার হ্রাস পেয়ে ডেবিট হবে। তাহলে এইটার যাবে হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, কই ফেরত কি ক্রেডিট। কত টাকা? 12,125। যেহেতু এখানে পাওনাদার ডেবিট, টাকাটা বসবে কোন পাশে? ডেবিট পাশে, 12,125। তাহলে এই বিপরীত হিসাব কে আছে? পাওনাদার ডেবিট, তাহলে এর বিপরীতে ক্রেডিট কে হইছে? কই ফেরত। এখানে লিখবা কই ফেরত হিসাব, কই ফেরত হিসাব। ওকে, এরপর একটা সেম যে কই ফেরত হইছে না। আচ্ছা, ফেরত হইলে এখানে হচ্ছে 1995 টাকা। তো যেহেতু ফেরত হইছে আমার এটা ডেবিট হবে 1995 টাকা। এখানে সেম উল্টা নাম হবে কই ফেরত হিসাব, কই ফেরত হিসাব। এখন আমাদের পোস্টিং করা শেষ, আমরা একটু ব্যালেন্সিং করব। তোমার কাছে কোনো কিছুই ছিল না, তোমাকে একজনে ক্রেডিট করছে কত? 1,21,250। তাহলে ক্রেডিট পাশে যাবে এটা, যেহেতু তোমার কোনো পাশে কোনো কিছু নাই, তো যেটাকে ক্রেডিট করা হবে ওই পাশে তো টাকাটা যাবে। তাহলে 1,21,250। তোমার কাছে ক্রেডিট টাকা আছে কত? তোমার কাছে ক্রেডিট টাকা আছে 1,21,250। ওকে, 1,21,250। তোমাকে আবার একজনে ক্রেডিট করছে কত বলতো? আবার ক্রেডিট করছে 19,950। হ্যাঁ, তো তোমার কাছে ছিল 1,21,250, কি ছিল? ক্রেডিট পাশে ছিল। তা আরেকজন তোমাকে আরো ক্রেডিট করছে কত? 19,950। তাহলে ক্রেডিট বেড়ে হয়ে যাবে কত? দেখো ক্রেডিটে কিন্তু কি হবে? বৃদ্ধি পাবে টাকা, ঠিক না? তাহলে 1,41,200 টাকা হবে। এখন ছিল ক্রেডিট, এখন হয়েছে ডেবিট। তাহলে এখন কি হবে? ক্রেডিট কমে যাবে। ক্রেডিট কি হবে? কমে যাবে। তো কমে গেলে মাইনাস দাও, 12,125। লেখা হবে 1,29,075। তাহলে আবার হয়েছে ডেবিট, আবার মাইনাস দাও, তাহলে হবে 1,27,080। তো এই হচ্ছে তোমার চলমান জের ছকের খতিয়ান। ওকে, পাওনাদার হিসাবের খতিয়ান। তাহলে এটা কিন্তু একদম ইজি। যদি তোমরা ব্যালেন্সিংটা বুঝতে না পারো, আমাদের পার্ট 1-এ কিন্তু আমরা ব্যালেন্সিংটাকে একদম সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বুঝিয়েছি। তোমরা চাইলে কিন্তু আগে পার্ট 1টা দেখে ফেলতে পারো, তাহলে পার্ট 2টা বোঝা তোমাদের জন্য অনেক অনেক বেশি ইজিয়ার হবে। ওকে, এবার আমরা করব সহকারী খতিয়ান। তাহলে সহকারী খতিয়ান মানে হচ্ছে কি? প্রত্যেকটা পাওনাদারের নামে খতিয়ান করা। তাহলে আমার এখানে পাওনাদার আছে কয়জন? 2জন। একটা হচ্ছে ফারহান এন্ড ব্রাদার্স, আর হচ্ছে কি ইরফান ট্রেডার্স। তো আমরা প্রত্যেকের নামে কি করব? খতিয়ান করব। তো ফার্স্ট অফ অল আমরা করব ফারহান এন্ড ব্রাদার্সের নামে। ওকে, তাহলে ফারহান এন্ড ব্রাদার্স আছে কই বলতো? সেপ্টেম্বরের 1 তারিখে আছে, আর সেপ্টেম্বরের 12 তারিখে আছে। তো 2017 সেপ্টেম্বরের 1, সেপ্টেম্বরের 12। আচ্ছা, তো সেপ্টেম্বরের 1 তারিখে যে ছিল ফারহান এন্ড ব্রাদার্স, সে আসলে কি করছে বলতো? তার নিকট আমাদের যে পণ্য ক্রয় করা হয়েছে তার নিকট থেকে ওটার যাবে ছিল ক্রয় হিসাব ডেবিট, আর ফারহান এন্ড ব্রাদার্স মানে আমরা কি করতাম? আমরা যখন তোমার লিখতাম যে তোমার আমরা লিখতাম না যে পাওনাদার হিসাব, পাওনাদার ব্যাকেটে কি করতাম? ব্যাকেটে কিন্তু ওই প্রতিষ্ঠানের নামটা লিখতাম। তোরা ফারহান এন্ড ব্রাদার্স, ফারহান এন্ড ব্রাদার্স হিসাব, ঠিক না?
তাহলে এখানে আসলে ক্রেডিট হচ্ছে কে? ক্রেডিট হচ্ছে ফারহান এন্ড বাদার্স। কে বলতো? ফারহান এন্ড বাদার্স। তো সেম ভাবে এই যে আমি পণ্য ক্রয় করলাম বাকিতে, যাদের হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, আর ফারহান এন্ড বাদার্স কি বলতো? ক্রেডিট। ওকে, এবার দেখো যদি ফারহান এন্ড বাদার্স ক্রেডিট হই তাহলে টাকাটা বসবে কোন পাশে? টাকাটা বসবে ক্রেডিট পাশে। কত? 1,21,250। 1,21,250। তাহলে এই বিপরীত হিসাবে কে আছে? ওই যে পণ্য ক্রয় করছিল, ক্রয় হিসাব আসে, ক্রয় হিসাব ডেবিট 1,21,250। ওকে, এবার দেখো এই যে ফারহান এন্ড বাদার্স, তাকে আমরা পণ্য ফেরত দিয়েছি না? তাহলে পণ্য ফেরত দিলে যাবে তা কি? পাওনাদার কি হই? ডেবিট হই। তাহলে এখন আমরা পাওনাদারের জায়গায় কি কি বলবো? ওই প্রতিষ্ঠানের নাম বলবো যে ফারহান এন্ড বাদার্স ডেবিট, কয় ফেরত কি? ক্রেডিট। তো যদি আমার ফারহান এন্ড বাদার্স ডেবিট হই, ডেবিট কত? 12,125। তো ডেবিট পাশে লিখো 12,125, আর উল্টা নাম কি আছে? কই ফেরত হিসাব। তাহলে আমাদের পোস্টিং করা শেষ, আবার ব্যালেন্সিং করো, যত এখানে কোনো কিছু নাই। ক্রেডিটটা ক্রেডিট পাশে যাবে 1,21,250, আর যত এখানে আছে ডেবিট, তাহলে তোমার এখানে আছে ক্রেডিট উদ্বৃত্তটা, কিন্তু পোস্টিং হয়েছে কি? ডেবিটে, তার মানে তোমার ক্রেডিটটা কমে যাবে, ঠিক না? 1,21,250 থেকে 12,125 কমে গেলে হবে 1,09,125। ওকে, তো এই হচ্ছে তোমার ফারহান এন্ড বাদার্সের কি? সহকারী খতিয়ান। এখন আমরা দেখব ইরফান ট্রেডার্সের সহকারী খতিয়ান। তো আমরা দেখে আসি যে ইরফান ট্রেডার্সের সাথে আমাদের কি কি লেনদেন হয়েছিল। তো ইরফান ট্রেডার্সের নিকট থেকে ডাল ক্রয় করেছিলাম কত টাকা বলতো? যে আমরা কিন্তু বাটটা বাদ দিয়ে বের করছিলাম 19,000 কত? 950 টাকার কি কিনছিলাম? আমরা ডাল কিনছিলাম। তাহলে বাকিতে কই করলে যাবে তা কি? কই হিসাব ডেবিট, আর পাওনাদারের জায়গায় আমরা বলবো কি? ইরফান ট্রেডার্স হিসাব ক্রেডিট। ওকে, তাহলে এবার তুমি দেখো এখানে ইরফান ট্রেডার্স 2017 সাল, ইরফান ট্রেডার্স হচ্ছে 5 আর 18 নাকি? সেপ্টেম্বরের 5 আর 18, সেপ্টেম্বরের 5, সেপ্টেম্বরের 18। তাহলে এখানে বাকিতে কই করলে ইরফান ট্রেডার্স সে কি হয়েছে? ক্রেডিট হয়েছে। তাহলে টাকাটা বসবে ক্রেডিট দিকে 19,950। ওকে, ক্রেডিট দিকে বসছে, বিপরীত হিসাব হবে কি? কই হিসাব। ওকে, আচ্ছা, তারপরে দেখো ইরফান ট্রেডার্স, তারপরে কিন্তু আমরা আসলে তোমার ফেরত দিয়েছিলাম না, যে ইরফান ট্রেডার্সকে ফেরত প্রদান কত বলতো? 1995 টাকার কি দিছিলাম? ফেরত দিছিলাম। তাহলে ফেরত দিলে দেখো, ফেরত দিলে যাবে তা কি বলতো? পাওনাদার মানে ইরফান ট্রেডার্স ডেবিট, আর কই ফেরত ক্রেডিট। তাহলে এখানে হবে কই ফেরত, উল্টা নামটা হবে কই ফেরত হিসাব। আর যেহেতু ইরফান ট্রেডার্স ডেবিট, তো ডেবিটের ঘরে বসবে 1995 টাকা। ওকে, তো এখন আমরা হিসাব করি, চলো। যেহেতু ক্রেডিট পাশে ছিল 19,950, তো ক্রেডিট পাশে বসবে কত? 19,950। আর আমার ডেবিট হচ্ছে কত বলতো? 19,950 থেকে যেহেতু ডেবিট হচ্ছে বাদ দিব 1995, বাদ দিলে এখানে হবে আমার 17,955। তো এই হচ্ছে আমার ইরফান ট্রেডার্সের সহকারী খতিয়ান। তো আসলে সহকারী খতিয়ানটা নতুন কোনো কিছু না, বা একদম যে খুব বেশি কঠিন কোনো কিছু এমন না। তুমি যদি সাধারণ খতিয়ান পারো তাহলে সহকারী খতিয়ান কিন্তু এমনিতে পারবে। আর খতিয়ান বিষয়টা পরিপূর্ণভাবে ডিপেন্ড করে তুমি আসলে জাবেদাটার মধ্যে এক্সপার্ট হতে পারতেছো কিনা। তো এই জন্য আমি বলতেছি তোমার জাবেদা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক। তোমাকে জাবেদাতে অনেক বেশি পরিমাণে এক্সপার্ট হইতে হবে। এরকম না যে একদম চিন্তা ভাবনা করে 3-4 মিনিট লাগানোর পরে, হ্যাঁ, 3-4 মিনিট চিন্তা ভাবনা করার পরে তুমি জাবেদা পারতেছো, এরকম যেটা না হই, বরং জাবেদা দেখার 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই তুমি জাবেদাটা পারতেছো। ওই রকম ভাবে এক্সপার্ট হইতে চাইলে তোমাকে বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর ওই লেভেলের এক্সপার্ট হইলেই খতিয়ানটা তোমার নিকট অনেক অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। এবার আমরা আসলে যে বিষয়টা শিখবো ওইটা হচ্ছে আমরা শিখবো যে কিভাবে আমরা তখন কি করছি, জাবেদা থেকে খতিয়ান করছি না। আচ্ছা, তো
তো এখন আমরা আসলে যে বিষয়টা শিখবো এটা হচ্ছে খতিয়ান থেকে আমরা কিভাবে আসলে জাবেদা তৈরি করতে পারি। তো এই বিষয়টাও খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে খতিয়ান থেকে আমরা কিভাবে জাবেদা তৈরি করতে পারি। এটা কিন্তু অনেকগুলো বোর্ডে আসছে। ওকে, এবার দেখো, এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন নম্বর 3 নাকি? আচ্ছা, সেখানে এই প্রশ্নটা ছিল যে আসলে আমরা কিভাবে খতিয়ান থেকে আসলে জাবেদা করতে পারি। আচ্ছা, তো সর্বপ্রথম আমাকে আসলে খেয়াল করতে হবে যে টাইটেলটা কি আছে। দেখো টাইটেলটা আছে কি, নগদান হিসাব। কি বলতো, নগদান হিসাব। আচ্ছা, একটা হচ্ছে ব্যালেন্স বিডিটা এখানে কি। ধরো এই ব্যালেন্স বিডিটা আসলে কখন কাজে লাগে খেয়াল করো। ধরো তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে নগদান হিসাবের উদ্বৃত্ত, নগদান হিসাবের উদ্বৃত্ত বা জের দেওয়া আছে প্রশ্নে, মানে কত, ধরো যেখানে তোমার দেওয়া আছে 20,000 টাকা। ঠিক আছে, যে নগদান হিসাবের উদ্বৃত্ত বা জের কত বলতো, 20,000 টাকা। এই যে একটা লেনদেন দেওয়া আছে বা একটা বিষয় দেওয়া আছে যে নগদান হিসাবের উদ্বৃত্ত বা জের কত, 20,000 টাকা। তো তখন এইটার কে তুমি খতিয়ানে কিভাবে পোস্টিং করবা। উদ্বৃত্ত বা জের যদি থাকে, এগুলোকে তুমি যখন হিসাবের বইতে লিখবা, খতিয়ানে লিখবা, তখন এরকম ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হবে। কি বলতো, ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে উদ্বৃত্ত বা জের থাকলে ওটাকে আমরা কি দিয়ে লিখবো, খতিয়ানে ব্যালেন্স বিডি দিয়ে লিখবো। আচ্ছা, এবার চলো আমরা এখান থেকে জাবেদা করি। তো ফার্স্ট অফ অল ব্যালেন্স বিডি এগুলোর কোনো জাবেদা হয় না। কি হয় না, কোনো জাবেদা হয় না। তাহলে আমাদের লেনদেন আছে কত বলতো, জানুয়ারি 2 তারিখে, 15 তারিখে, 17 তারিখে, আর কি বলতো 20 তারিখে। তাহলে আমরা এখানে জাবেদা ছক করে ফেললাম। ছকের করার ফলে আমরা এখানে লিখবো 2000 কত সাল বলতো, 2017 সাল, 2017 সাল জানুয়ারির 1, তারপরে কি আছে বলতো, জানুয়ারি 1, 2, এক তো হবে না, এক তো হবে না, কারণ এক হচ্ছে কি ব্যালেন্স, ব্যালেন্স ভিডিওটা হবে না। তাহলে হচ্ছে এখানে জানুয়ারির 2, 15, 17, 20। তাহলে এখানে 2, 15, জানুয়ারি 17 এবং কি বলতো জানুয়ারি 20। এবার চলো আমরা একটু দেখি। দেখো 2তে ব্যাংক হিসাব ক্রেডিট, আচ্ছা 22,000 টাকা। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কি জানি, আমরা জানি ডেবিট ক্রেডিট হবে টাইটেলের উপরে ডিপেন্ড করে। কি বলতো, ডেবিট ক্রেডিট হবে কার উপর ডিপেন্ড করে, টাইটেলের উপরে ডিপেন্ড করে। তাহলে এখানে যে 22,000 টাকা ক্রেডিট হয়েছে, বুঝছো, এখানে যে 22,000 টাকা ক্রেডিট হয়েছে, এটা কে ক্রেডিট হয়েছে, ব্যাংক না, ব্যাংক না, টাইটেল ক্রেডিট হয়েছে। ডেবিট ক্রেডিট কার উপর ডিপেন্ড করে বসবে, টাইটেলের উপর ডিপেন্ড করে বসবে। এখানে যে 22,000 টাকা ক্রেডিট হয়েছে, এটা কে ক্রেডিট হয়েছে, নগদান হিসাব ক্রেডিট হয়েছে। তাহলে আমরা এখানে লিখবো নগদান হিসাব ক্রেডিট। কি বলতো, নগদান হিসাব ক্রেডিট। ওকে, আচ্ছা কত বলতো, 20,000 টাকা। আচ্ছা, এবার তুমি একটু খেয়াল করো, এখানে নগদান হিসাবের বিপরীতে কে আছে, এখানে নগদান হিসাবের বিপরীতে আছে ব্যাংক হিসাব। কে বলতো, ব্যাংক হিসাব। তাহলে তোমার 22,000 টাকা ক্রেডিট হয়েছে, কার হয়েছে বলতো, নগদান হিসাবে ক্রেডিট হয়েছে। তাহলে এখানে আমরা লিখছি কি, নগদান হিসাব ক্রেডিট 22,000 টাকা। তাহলে এর বিপরীতে কে আছে, আছে ব্যাংক হিসাব। তাহলে নগদান যদি ক্রেডিট হয়, এর বিপরীতে তোমার ব্যাংক হিসাব কি হবে, ডেবিট হবে। তাহলে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ডেবিট। ওকে, আচ্ছা, তো এক্ষেত্রে তোমরা জাবেদের একটা ব্যাখ্যা দিতে পারো যে ব্যাংক, দেখো ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা কখন হয়, যখন তুমি ব্যাংকে টাকা জমা দাও, ঠিক না। তো তোমরা একটা ব্যাখ্যা লিখতে পারো যে ব্যাংকে টাকা জমা দেওয়া হলো। তো এখানে সেম 20,000 টাকা বসবে। ঠিক আছে, ওকে। তারপর চলো জানুয়ারির 15 তারিখ, এখানে বলতো সেম ক্রেডিট হয়েছে না। তাহলে ক্রেডিট যে হয়েছে 3,000 টাকা, কে ক্রেডিট হয়েছে বলতো, টাইটেল, মানে নগদান হিসাব ক্রেডিট হয়েছে। আর এর বিপরীতে কে আছে, বিপরীতে আছে বেতন হিসাব। তাহলে এখানে সেম লিখো যে তোমার নগদান হিসাব ক্রেডিট হয়েছে না, লিখো নগদান হিসাব ক্রেডিট। ওকে, আচ্ছা, তাহলে এর বিপরীতে কি আছে বলতো, এর বিপরীতে আছে তোমার বেতন হিসাব।
তাহলে বেতন হবে কি বলতো, যেহেতু নগদান কি বেতন কি হবে বিপরীতে, বিপরীতে বেতন হবে তোমার ডেবিট। কত টাকা বলতো, 3000 টাকা। এবার 17 তারিখে যাও, এই যে 17 তারিখ, এখানে ডেবিট হয়েছে না, ডেবিট হয়েছে। কে ডেবিট হয়েছে বলতো, টাইটেল মানে নগদান হিসাব ডেবিট হয়েছে। এর বিপরীতে কি আছে, বিক্রয় হিসাব আছে। কত টাকা, 17,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট, আর আমার বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট কত বলতো, 17,000 টাকা। ওকে, এবার খেয়াল করো 20 জানুয়ারি 20 তারিখে আছে তোমার ক্রেডিট। ক্রেডিট হয়েছে কে, টাইটেল মানে নগদান হিসাব ক্রেডিট। কত, 1000 টাকা ক্রেডিট হচ্ছে। দেখো ক্রেডিট বা ডেবিট হবে কে, টাইটেলটা হচ্ছে কি তোমার ডেবিট বা ক্রেডিট হবে। আর এখানে বিবরণের করে যেটা আছে ওটা কি, বিপরীত হিসাব বা উল্টা হিসাব। তাহলে এখানে উত্তোলন হচ্ছে তোমার কি বলতো, উল্টা হিসাব। আর ক্রেডিট যে হয়েছে 1000 টাকা, কে হয়েছে, নগদান। তাহলে লেখো নগদান হিসাব ক্রেডিট 1000, নগদান হিসাব ক্রেডিট 1000 টাকা। আচ্ছা, তাহলে নগদান হিসাব যদি ক্রেডিট হই, এর বিপরীতে কি আছে, উত্তোলন। তাহলে উত্তোলন কি হবে, উত্তোলন হবে ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট 1000। ওকে, তো তোমরা চাইলে প্রত্যেকটার একটা ছোট ছোট করে ব্যাখ্যা দিতে পারো। যে এখানে লিখতে পারো ব্যাখ্যাটা, যে ব্যাংকে জমা দেওয়া হলো, বেতন প্রদান করা হলো, হ্যাঁ, নগদে বিক্রয় করা হলো, তারপরে হচ্ছে ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হলো। তো তোমরা চাইলে প্রত্যেকটার একটা ছোট ছোট করে ব্যাখ্যা দিতে পারো। যদি কোনো কিছু বলা না থাকে তাহলে ব্যাখ্যা দিবা, বুঝতে পারছো, ব্যাখ্যা কি দিবা। কিন্তু যদি প্রশ্নে বলা থাকে যে ব্যাখ্যা ছাড়া লিখো বা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রেও তুমি চাইলে ব্যাখ্যাটা স্কিপ করতে পারো। বাট আমি তোমাকে অবশ্যই অবশ্যই এটাকে ইন্সপায়ার করব যে অবশ্যই ছোট্ট করে একটা ব্যাখ্যা লিখে দিবা। কারণ ব্যাখ্যা না দিলে কিন্তু তুমি মার্ক তোমার কিছুটা কাটা যেতে পারে। ওকে, তো এই ছিল তোমাদের খতিয়ান থেকে জাবেদা প্রস্তুত। তো আমরা চেষ্টা করেছি তোমাদেরকে খতিয়ান থেকে যা যা আসে, হ্যাঁ, প্রথম হচ্ছে তোমার খতিয়ান থেকে কি আসে বলতো, টি ছক আসে, চলমান জের ছক আসে, সাধারণ খতিয়ান আসে, জাবেদা থেকে খতিয়ান আসে, জাবেদা ছাড়া সরাসরি লেনদেন থেকে খতিয়ান আসে, এবং সর্বশেষ খতিয়ান থেকে কিভাবে জাবেদা তৈরি করতে হয়, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা তোমাদেরকে কভার করার চেষ্টা করেছি। তো এরপরে হচ্ছে আমাদের অধ্যায় 8, যেটা হচ্ছে নগদান বই। খুবই খুবই মজার একটা অধ্যায়। যারা খতিয়ান পারো তাদের জন্য কিন্তু নগদান বই একদম ইজি। তো আমাদের সঙ্গে থাকো, আমাদের সাথে থাকো। আবারও দেখা হবে নতুন কোনো টপিকে। অ্যাকাউন্টিংয়ের সাথে থাকো, রিথিঙ্কের সাথে থাকো। আসসালামু আলাইকুম।